করোনায় দেশে আরো ৩০ জনের মৃত্যু, ৪,২৪৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ১,৩৫৬ জন। ভরা মৌসুমেও সাভারের ট্যানারিতে চামড়ার সরবরাহ কম, ঈদের তৃতীয় দিনেও জমেনি বেচাকেনা। এখনো বন্যার পানিতে তলিয়ে ১৮ জেলার নিচু এলাকা, বগুড়া রংপুরে ফসলের ব্যাপক ক্ষতি। এবং বারবার মেরামতেও টিকছে না বরিশালে নদী রক্ষা বাঁধ, স্বাভাবিক জোয়ারেই ঢুকে পড়ছে পানি। সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনাম বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরো ৩০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩,১৮৪ জনে। ৪,২৫০টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩৫৬ জন। শনাক্তের হার ৩১.৯১%। দেশে মোট শনাক্ত ২,৪২,১০২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয়েছে। দেশে গত ৮ মার্চ প্রথম দুজনের করোনা শনাক্ত হয়। সংক্রমণ রোধে প্রায় ২ মাস সাধারণ ছুটি দেয় সরকার। লকডাউনও করা হয় বিভিন্ন জেলা। পরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল করতে জনগণকে আহ্বান জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ পর্যন্ত ৩,১৮৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ৪,২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ১,৩৫৬ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১.৯১%। এই হার এ পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৩৭,৯০৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৯৬%। ব্রিফিংয়ে উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করানোর আহ্বান জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে জনচলাচল নিয়ন্ত্রণের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটিও এই নিয়ন্ত্রণের আওতাভুক্ত থাকবে। সবসময় মাস্ক পরার পাশাপাশি পারস্পরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে নেওয়া হবে ব্যবস্থা। গণপরিবহন সহ সব ধরনের যানবাহনে এই নিয়ম মানতে হবে। সংক্রমণ এড়াতে শপিং মলে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে শপিং মল। এছাড়া সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিসে ঝুঁকিপূর্ণ অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীদের উপস্থিত না থাকতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর দক্ষতা, দূরদর্শিতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ফলে দেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতরাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের সরকারের হাতকে আরও শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ এবং ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলছে। উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে এবং সরকারের ইতিবাচক অর্জনগুলো প্রচার করতে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞগণদের সকল ফোরকাস্টিং ভুল প্রমাণ করে এখনও বাংলাদেশ সংক্রমণে অনেকটা নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।
ঈদের 3 দিনে সাভারের চামড়া শিল্প নগরীর 93টি ট্যানারিতে কাঁচা চামড়া সরবরাহ হয়েছে 700 ট্রাকের বেশি। এসব চামড়া সরাসরি মাঠ থেকে সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। কয়েকদিন পর লবণযুক্ত চামড়া কেনা শুরু করবেন তারা। চামড়া শিল্প নগরী দ্রুত পুরোপুরি প্রস্তুত করার দাবি মালিকদের। করোনার কারণে এবার পশু কুরবানি কম হয়েছে, তাই চামড়ার সরবরাহ কমেছে 30-40%। গত কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় মৌসুমী ব্যবসায়ীদের উপস্থিতি ছিল কম। এবারও ঠেকানো যায়নি চামড়ার দামের বিপর্যয়। মূলত আড়তদাররা কাঁচা চামড়া সংগ্রহ করলেও ট্যানারি মালিকরাও মাঠ থেকে সরাসরি চামড়া কেনেন। ঈদের 3 দিনে সাভার শিল্পনগরীতে সরাসরি সরবরাহ হয়েছে 2 লাখের বেশি চামড়া। 700 ট্রাকের উপরে চামড়া আপনার সাভারে ট্যানারিগুলোতে ঢুকছে। আপনার ঈদের দিনই বেশি ঢুকে, এরপর ঈদের পরের দিন আপনার একটু কম, কারণ সেকেন্ড ডেতে সাধারণত কোরবানিটা কম হয়, যার জন্য কিছু কম ঢুকে, আর থার্ড ডেতে তেমন ঢুকে না। ব্যবসায়ীরা বলছেন এমনিতে চামড়ার চাহিদা কম, তার উপর চামড়া নগরী পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। 8 থেকে 9 বার আমার জানা মতে এটার প্রকল্প মেয়াদ বৃদ্ধি হয়েছে, কিন্তু এতদিন প্রকল্প মেয়াদ বৃদ্ধি হওয়ার কথা না। এটা খুব বেশি বড় প্রজেক্টও না। এটা কিন্তু আপনার মানে ইপিজেড বা বেবজার মতো যদি সংস্থা এটা হাতে নিত, আমার ধারণা অনেক আগেই এটা শেষ হয়ে যেত। তবে সেপ্টেম্বরের মধ্যে সিইটিপির শতভাগ কাজ শেষ হবে বলে দাবি জানিয়েছেন চামড়া নগরীর প্রকল্প পরিচালক। তরল বর্জ্য পরিশোধনের আমরা এখন শেষ হয়ে গেছে, এখনই আমরা হয়তো মানে এই কমপ্লায়েন্ট অর্জনের যেটা সেটা আমাদের হয়ে গেছে, সেই পর্যায়ে গেছি। আর কঠিন বর্জ্যটা আরেকটু সময়, মানে কি ওই আমাদের যে ডাম্পিং ইয়ার্ড, ইমার্জেন্সি ডাম্পিং ইয়ার্ড যেটা তৈরি হচ্ছে, ওটা শেষ হলে ওটাও আমরা ওই জায়গায় চলে গেছি, অর্থাৎ 1-2 মাসের ভিতরে ওটাও শেষ হয়ে যায়। করোনা পরিস্থিতি ও বিশ্ব চাহিদা বিবেচনায় এবার চামড়ার দাম 29% পর্যন্ত কমিয়ে দেয় সরকার। নির্ধারিত এই দামেই চামড়া কেনার কথা জানিয়েছেন ট্যানারি মালিকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের চেয়ে 25 থেকে 30 ভাগ দাম কমানোর পরও বিপর্যয় চামড়া বেচাকেনা এবং সংগ্রহ কার্যক্রমে। দামও পাচ্ছে না দেশের বিভিন্ন জেলার মৌসুমি ব্যবসায়ীরা। একেবারে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। অনেক জায়গায় বিনামূল্যেও চামড়া ছেড়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের কারণেই এই পরিস্থিতি। এর ফলে এবার বিপুল পরিমাণ চামড়া পাচারের আশঙ্কা করা হচ্ছে। কোরবানিতে এবার সরকার নির্ধারিত দাম অনুযায়ী বড় গরুর চামড়া বিক্রি হওয়ার কথা ছিল 1200 থেকে 1600 টাকায়, আর ছোট ও মাঝারি গরুর চামড়ার দাম 500 থেকে 1100 টাকার মধ্যে হওয়ার কথা ছিল। মৌসুমী ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল এবার কোরবানি কম হওয়ায় চামড়ার সংগ্রহ কম হবে, তাই ভালো মুনাফার আশা করছিলেন তারা। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দেশের বিভিন্ন স্থানে ধস নেমেছে চামড়ার দামে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাটে এবার ব্যাপক বিপর্যয় হয়েছে। বড় গরুর একটি চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। তারপরও সংকট ক্রেতার। খুব খারাপ ভয়াবহ অবস্থা, চামড়া কেনা বেচা নেই, চামড়া সব মাটির মধ্যে পুঁতে, গর্ত খুঁজে মাটির মধ্যে পোতা হচ্ছে। অবৈধ যারা চামড়া কেনা বেচা করতেছে ওরা এখন লবণ করে রেখে দিচ্ছে, দেওয়ার পরে কিছুদিন পরে ওই মালটা ইন্ডিয়ায় পাচার হয়ে যায়। টানা লোকসানে আগের ব্যস্ততা নেই খুলনার শেখপাড়ার চামড়াপুট্টিতে। বেচা কেনা চলছে অনেক কম দামে। এখন ট্যানারি মালিকরাই শেষ ভরসা বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্য বছর ছিল, এই বছর এই করোনার জন্য কুরবানি কম হয়েছে, চামড়া আমদানিও কম, আর তারপর সমস্যা হলো টাকা পয়সা তো আমরা পাইনি। ট্যানারিরা যদি আমাদেরকে সঠিক দাম দেয় হয়তো আমরা কিছু লাভ করতে পারবো, আর যদি এখানে যদি একটু এদিক ওদিক করে তাহলে আমাদের অনেক টাকা অনেক কিছু লোকসান হয়ে যাবে। প্রতি বছর নওগাঁ সদরে বসে কোরবানির পশুর চামড়ার বিশাল বাজার। সেখানে গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়, আর একটি ছাগলের চামড়ার দাম 2 থেকে 60 টাকা। এ অবস্থায় মূল পুঁজি হারিয়ে লোকসানে অনেক মৌসুমি ব্যবসায়ী। যদি ব্যবসায়িক মহলে কোনো ধরনের দুর্নীতি না থাকতো তাহলে আজ এই 3000-4000 টাকা দামের চামড়া 300-400 টাকা দিয়ে বিক্রি হতো না। অমি মাদ্রাসা লীলা বোর্ডিং থেকে যে মালগুলো আমরা ক্রয় করে নিয়ে আসি, যে পরিমাণ আমরা ক্রয় করেছি বাজারের সরকারের নীতি সিদ্ধান্ত অনুযায়ী সেই পরিমাণ বর্তমানে আমরা দাম পাচ্ছি না। ফেনীর পাঁচগাছিয়ায় প্রতি বছর কোরবানির সময় লাখের বেশি পশুর চামড়া বিক্রি হলেও এবার মাত্র 25,000-এর মতো চামড়া এসেছে। দাম না পেয়ে রাস্তায় চামড়া ফেলে গেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব চট্টগ্রামে, সহকর্মী আহসান রিটন আছেন আমাদের সাথে। আর রিটন, আমরা যেটা দেখছিলাম যে এবার যেহেতু প্রায় 20% চামড়া সংগ্রহ করা হবে, কম হবে বলে বলা হচ্ছিল, এবং মৌসুমী ব্যবসায়ীরা বলছিলেন যেহেতু কম চামড়া পাওয়া যাবে সেক্ষেত্রে দাম আসলে বেশি পাওয়ার কথা, কিন্তু দাম পড়ে গেল কারো, কারণটা কি? দাম পড়ে যাওয়ার বিষয়টি আসলে সারা দেশে যে অবস্থা এখানেও ঠিক তেমনই। আমরা আসলে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে সরকার নির্ধারিত যে দামটি বেঁধে দেওয়া হয় এবং এটির সঙ্গে চামড়া বিক্রির সঙ্গে যে সমস্ত নিয়ম নীতি থাকে সেই বিষয়গুলো আসলে মৌসুমী ব্যবসায়ীরা খুব বেশি অবগত হন না বলেই আসলে চামড়ার দাম প্রতিনিয়ত আসলে পড়তির দিকে থাকে। চট্টগ্রামে অন্তত 112 জন চামড়া ব্যবসায়ী রয়েছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যেটি দেখেছি সেটি হচ্ছে যে আসলে তারাও আসলে চামড়া কেনার ব্যাপারে এক ধরনের অনীহা প্রকাশ করছেন কয়েক বছর ধরে। কারণ হচ্ছে ঢাকার যে সমস্ত ট্যানারিগুলো রয়েছে সেখানে ইতিমধ্যে তাদের অন্তত 35 কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকাগুলো প্রতিবারই আসলে সেই টাকার অঙ্কটি বাড়তে থাকে, কিন্তু ট্যানারি মালিকরা সে টাকাটি পরিশোধ করে না। সঙ্গত কারণে খুব বেশি চামড়া সংগ্রহ করার মতো সামর্থ্য তাদের থাকে না। এইবার আসলে আমরা নানা মাধ্যমে যেটি জেনেছি সেটি হচ্ছে অন্তত নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 15,000-এর মতো চামড়া রাস্তাঘাটে ফেলে দিয়েই আসলে চলে গেছে। সরকার নির্ধারিত যে দামটি দেওয়া হয়েছিল সেটি তো দূরের কথা, তার একেবারে সিকি পরিমাণ টাকা দিয়ে আসলে চামড়া কেউ কিনতে রাজি হয়নি। সঙ্গত কারণে গত বছরের মতো ট্রাকে ট্রাকে চামড়া আসলে চট্টগ্রামে যে আবর্জনার ভাগার রয়েছে সেখানে আমরা নিয়ে যেতে দেখেছি। এটি নিয়ে আসলে যারা চামড়া ব্যবসায়ী, চামড়া রিলেটেড যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছে আসলে একটি অসাধু চক্র, একটি সিন্ডিকেট আসলে প্রতিনিয়ত এই বাজারটিকে অস্থির করছেন এবং সেই কারণে এখন বাজার চামড়া যে পরিমাণ এক্ষেত্রে চামড়া শিল্পে একটি বড় প্রভাব পড়বে বলে কি আপনি মনে করছেন? অবশ্যই, যেহেতু চামড়া বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সঙ্গত কারণে প্রতি বছর যদি এই হারে চামড়া নষ্ট হতে থাকে এটির একটি প্রভাব অবশ্যই জাতীয় অর্থনীতিতে পড়বে, এটা আমরা মনে করছি। এবং এখানে যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে আসলে যতদিন এরকম চামড়া পৌঁছতে থাকবে, অর্থাৎ যতদিন পর্যন্ত চামড়া অবিকৃত থাকবে ততই তাদের যে বকেয়া সেটির যে পরিমাণ ছিল সেটি বাড়তে থাকবে এবং তারা খুব সহসা সেই টাকাটি পাবে বলে তাদের কাছে ধারণা নয়। এবং তারা সেই কারণে চাচ্ছে যে আসলে সরকার এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটি আলাদা মনিটরিং সেল করে সেই বিষয়ে যদি সরকার উদ্যোগী হয় তাহলে হয়তো ভবিষ্যতে চামড়া নিয়ে এরকম নয় ছয় করতে পারবে না। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি নাটোরে, সহকর্মী বাপ্পি লাহিড়ী আছেন আমাদের সঙ্গে। বাপ্পি, আপনি শুনছিলেন চট্টগ্রামের অবস্থা, অনেকেই রাস্তায় চামড়া ফেলে গেছে, দাম পাচ্ছেন না তারা। নাটোরে এবার কি পরিমাণ সংগ্রহ হয়েছে, কি অবস্থা, মৌসুমী ব্যবসায়ীরা সেখানে কি বলছেন? যেমনটি বলছিলেন আমাদের সহকর্মীরা, অনেক চামড়াই আসলে রাস্তায় ফেলে গেছে মৌসুমী ব্যবসায়ীরা। আসলে সেই দৃশ্যটা নাটোরে কিন্তু তেমন ভাবে প্রভাব পড়ে না, কারণ অন্যান্য জেলা থেকে কিন্তু চামড়াটা নাটোরে আসে, এমনকি ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকেও কিছু অংশ চামড়া নাটোরে আসে, আর এখান থেকে কিন্তু পরে টেনারিতে রপ্তানি হয়, যার কারণে আসলে নাটোরে চামড়া ফেলে দেওয়ার বিষয়টা একটু ভিন্ন ধর্মী। আর এখানে প্রতি বছরই কিন্তু আসলে কিছু চামড়া যেটা লবণজাত করতে পারে না সময় স্বল্পতার কারণে, যেটা অনেক রাত্রে যে চামড়াগুলো আসে সেই চামড়াগুলো বিশেষ করে ছাগলের বা ভেড়া বা বটি এই জাতীয় চামড়াগুলো লবণজাত করতে পারলে কিছু সংখ্যক চামড়া এখানে ফেলে দেওয়া হয়, যার কারণে এখানে আসলে চামড়া ফেলে দেওয়ার বিষয়টা আসলে ওইভাবে কোনো বড় প্রভাব ফেলে না। আর নাটোরের চামড়া এখানে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাটা একটু উন্নত মানের হওয়ার কারণে এখানে যে লবণজাত করার আগে যে চামড়াটা ছিলা হয়, কাটা হয় এবং সাইজ করা হয়, সেটা উন্নত মানের হওয়ার কারণে আসলে এখানকার চামড়ার চাহিদা অনেকটা বেশি হয়। আর এখন পর্যন্ত আসলে নাটোরে যে পরিমাণ চামড়া এসেছে তাতে আমরা যে এখানকার আড়তদারদের সাথে কথা বলেছি, ব্যবসায়ী গ্রুপের নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে আসলে প্রথম দিনে আমাদের 50 থেকে 55% চামড়া কিন্তু নাটোর জেলাগুলো চলে এসেছে। আর কিছু চামড়া জেলার মধ্যে উপজেলা ভিত্তিক যে চামড়াগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে লবণজাত করা হয়েছে, সেই চামড়াগুলো হয়তো 1 সপ্তাহ পর আমাদের এই আড়তে ঢোকা শুরু করবে, তখন হয়তো আসলে চামড়া যে আমরা এখন মনে করছি যে আসলে করোনার কারণে যে কোরবানি কম হয়েছে, কতটা কম হয়েছে, কতটা চামড়া কম আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে আগামীতে যে শুক্রবার শনিবার যে হাটটা পড়বে সেই হাটের চামড়ার আমদানির উপর বেসিস করবে যে আসলে চামড়াটা কতখানি কম আসতে পারে। এখন পর্যন্ত আসলে নাটোরের চামড়া আসার বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত, কোনো ধারণা এখানকার ব্যবসায়ী দিতে পারছে না। তবে এখন যে পরিমাণ চামড়াটা এসেছে, যে ছাগলের চামড়া এবং গরুর চামড়া, সেই চামড়াটা এখন 55 থেকে 60 ভাগ চামড়াটা এসেছে বলে তারা একটা প্রাথমিকভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন। আর এখন
যে আড়তগুলোতে চামড়া প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে, এই চামড়াগুলো আগামী 1 মাস এইভাবে লবণজাত অবস্থা থাকবে। যখন ঢাকা ট্যানারি থেকে ট্যানারি প্রতিনিধিরা যখন আসবেন, এই চামড়াগুলো পরবর্তীতে অথবা ট্যানারিতে পাঠানো হবে। বাপ্পি লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে এবং নাটোর থেকে সহকর্মীরা যারা ছিলেন চামড়ার দাম নিয়ে কি অবস্থা সেই দুই জায়গায়, সেই বিস্তারিত শুনছিলাম আমরা। যাচ্ছি পরের খবরে। সারা দেশ থেকে 50 থেকে 60 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এবার সংগ্রহ হবে 20% কম। করোনার কারণে কোরবানি কম হওয়ার পাশাপাশি গরমে চামড়া নষ্ট হয় এর মূল কারণ বলছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, দাম কম পাওয়ার ক্ষোভে অনেকেই কোরবানির পশুর কাঁচা চামড়া রাস্তায় ফেলে দেয়া বা মাটিতে পুঁতে দিয়েছেন। দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তার অলিতে গলিতে এভাবেই পড়ে আছে কোরবানির পশুর কাঁচা চামড়া। কোথাও ছাগল, কোথাও ভেড়া, আবার কোথাও বা পড়ে আছে গরুর চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা জানান, কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারায় এবার অনেকেই চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন, কেউ বা পুঁতে দিয়েছেন মাটিতে। পোস্তা সড়কে অন্তত 30,000 ছাগলের চামড়া ও 20,000 গরুর চামড়া পড়ে নষ্ট হচ্ছে বলে ধারণা তাদের। বলতেছি চলে না, এই জন্য আমরা নিই না। পরে আমি নিজে ডাস্টবিনের চামড়াগুলো ফেলে চলে গেছি, আমার রিক্সা বাড়ি বের হয়ে গেছে। ওরা যে এরকম দামটা কিনে আনছে, ওরা তো এরকম দামে এখানে বেচতে পারতেছে না, যার কারণে অনেক মাল পয়সা গেছে গা, যার কারণে ফালাই দিচ্ছে। 20,000-এর মতো মাল হবে ফেলানো হয়েছে। রাজধানী থেকে 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত 3 লাখ চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বলছেন কোরবানি কম হওয়ার পাশাপাশি আড়তে পৌঁছাতে দেরির কারণে চামড়া নষ্ট হওয়ায় 20% চামড়া কম সংগ্রহ হবে। যেহেতু সরকার প্রজ্ঞাপন জারি করেছে 48 ঘন্টার মধ্যে লবণযুক্ত ছাড়া চামড়া ঢাকায় ঢুকতে পারবে না, সে করেছে কি গতকালকে চামড়া আনটাতে ভোর 4টা বাজায় দিয়েছে। আজকের দিনেও যদি 20,000 চামড়া ঢুকে যায়, সেটাও লবণজাত করার মতো আমাদের লোকবল, ক্ষমতা, দক্ষতা এটা আছে। তবে চামড়ার দাম নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের। এদিকে দাম তদারকি করতে মাঠে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো বন্যার পানিতে তলিয়ে আছে ঢাকা সহ 18 জেলার নিম্নাঞ্চল। তবে দুর্গত বেশিরভাগ জেলার পানি ধীরে ধীরে কমছে। পানি কমায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে বিধ্বস্ত কাঁচা পাকা সড়কের কারণে এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। নতুন করে না বাড়লেও পদ্মার পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে, ফলে অপরিবর্তিত রয়েছে ফরিদপুরের বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী 7 উপজেলার 550 গ্রামের মানুষ। তলিয়ে গেছে 10,000 হেক্টর জমির ফসল। নিয়ে জানিয়েছে সব ডুবে গেছে, এখন বাসাই গরু বাছুর নিয়ে সব মিলে মোটামুটি স্যার আমরা রাস্তাঘাট ভেঙে চুরে, আমরা অবস্থা খুব খারাপ। জামালপুরে বন্যার পানি নামতে থাকায় বাড়ি ফিরতে শুরু করেছে অনেক পরিবার। মাদারীপুরেও বসতবাড়ি থেকে নেমেছে বন্যার পানি। সিরাজগঞ্জে যমুনার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী 6 উপজেলার 52 ইউনিয়নের মানুষ। গোপালগঞ্জের মধুমতি বিলরুট চ্যানেলে পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রাম। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরের পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে নদীর ভাঙন। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে কেআইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রায় অর্ধশতবাড়ি। হুমকির মুখে আরও শতাধিক স্থাপনা। নদীতে সবই নিয়ে গেছে, ওদের কিছুই নাই, এখন থাকার মতন কোনো জায়গাই নেই। আস্তে আস্তে সমস্ত জায়গাগুলি আস্তে আস্তে ভাঙতেছে, তারপরে আস্তে আস্তে প্রতিকূল ঘন্টা খানির ভিতরে সমস্ত জায়গা বিলীন হয়ে যায়। আমি আমার নিজের ভালো, নিজের বস্তা সব কিছু ক্রয় করে আমি নদী ভাঙার বিরুদ্ধে সবাইকে নিয়ে চেষ্টা করতেছি। এলাকার সবাই সাড়া দিয়েছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আমার এই বিষয়ে কোনো কর্ণপাতই করল না। উজানের ঢল ও ভারী বর্ষণ না থাকায় পানি কমছে তিস্তায়, ফলে নীলফামারীতে নেমে গেছে বন্যার পানি। তবে দীর্ঘদিন পানির নিচে থাকায় খানাখন্দের কারণে চলাচল অনুপযোগী হয়ে গেছে রাস্তাঘাট। সুনামগঞ্জে বন্যার পানি নামলেও জেলা সদরের সাথে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। এবারের বন্যায় সুনামগঞ্জে প্রায় 900 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা এই ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলি বন্যার পানি সরে যাওয়ার পরে প্রকৃত ক্ষতির পরিমাণটা আমরা বের করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এগুলি পুনর্বাসন বা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। চলতি মৌসুমে 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 31 জেলা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার জামালপুর এবং সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, জামালপুরে বন্যা কবলিত এলাকা থেকে কি পানি নেমে গেছে কিনা, আর পানিবন্দী মানুষদের সহায়তা দিতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে?
জামালপুরের বন্যার পানি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করায় কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটারই উন্নতি হয়েছে। পৌর এলাকা বা উঁচু এলাকার পানি নেমে গেলেও এখনো কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের পানি সরে যায়নি। আমি এখন দাঁড়িয়ে আছি একটি বন্যা কবলিত এলাকায়। এখানে যে বাড়িঘর থেকে পানি নেমেছে তার দেখতে পাচ্ছেন, এবং বাড়িঘর থেকে পানি নামার সাথে সাথে বাড়ির কিন্তু যেসব ঘর আছে ঘরের ভিটি এসব নষ্ট হয়েছে, এবং অন্যান্য যে বাড়িগুলো রয়েছে তাতে কিন্তু কিছু কিছু লোক ফিরতে শুরু করেছে। এই এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বানভাসী 3 লাখ পরিবারকে তারা ত্রাণের আওতায় এনেছে এবং এসব ত্রাণ যথাসময়ে বিতরণ করা হয়েছে। তারা আরও জানিয়েছে যে বন্যা ঈদের পরবর্তী সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে 1145 মেট্রিক টন চাল এবং 1.5 কোটি টাকা নগদ বরাদ্দ চেয়ে তারা একটি পত্র দিয়েছে। তারা আশা করছেন আগামী সপ্তাহের মধ্যে এই বরাদ্দ পেয়ে গেলে তারা এই বাসী মানুষের মধ্যে তা বিতরণ করতে সক্ষম হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের এখনো কিন্তু অনেক বাড়িঘরে থেকে বাড়ি সরেনি, যার জন্য মানুষ এখনো উঁচু বাঁধ রাস্তায় হাজারো পরিবার কিন্তু তারা বন্যা আশ্রয় কেন্দ্রে সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে মানবতর জীবনযাপন করছে। তারা জানিয়েছেন যে তীব্র গরম এবং বৃষ্টির মধ্যে বহু কষ্টে তারা দিনাতিপাত করছে। তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের ত্রাণ সহায়তা দিলে বাধ্য হবে। এই ছিল যমুনা বন্যা পরিস্থিতির সর্বশেষ। দুলাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে চলে যাব সুনামগঞ্জের সহকর্মী জাকির হোসেন আছেন সেখানে। জাকির, একটু জানতে চাই যে এই বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে, সেটি জানতে পারা গেছে কিনা এবং ক্ষতি পুষিয়ে নিতে কি ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? আরেকটি বিষয় জানতে চাই, ভাঙনে অনেকটাই বিপর্যস্ত ছিল সুনামগঞ্জ, এখন কি অবস্থা সেখানে? দেখুন, আসলে গত 28শে জুন থেকে সুনামগঞ্জে এখন পর্যন্ত 3 দফা বন্যা হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক এবং কাঁচা ঘরবাড়ি। আপনি জানেন সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা। হাওরের যখন পাহাড়ি ঢলটা আসে তখন কিন্তু ঢলের সাথে সাথে ঢেউ আসে, তখন কিন্তু হাওর অঞ্চলের যে কাঁচা ঘরবাড়ি এইসব কিন্তু অনেক বাড়িঘর, প্রায় আমরা খবর পেয়েছি প্রায় লক্ষাধিক মানুষ পরিবারের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচা ঘরবাড়ির। আর সড়ক বিভাগের কথা কিন্তু একেবারেই নাজুক অবস্থা সুনামগঞ্জের সড়ক বিভাগের। সুনামগঞ্জের সড়ক প্রায় 950 কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কিছু ব্রিজ কালভার্ট রয়েছে। তো এ ব্যাপারে আসলে কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 400 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি তারা নিরূপণ করেছে। তো তারা ইতিমধ্যে তারা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। যেহেতু এখনো কিছু কিছু এলাকায় পানি রয়ে গেছে, অর্থাৎ সড়কে পানি রয়ে গেছে, তো পুরোপুরি ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তো আর ভাঙনের কথা যেমনটা আপনি বলছেন, সুনামগঞ্জ জেলা সদর থেকে তাহির, জামালগঞ্জ উপজেলা, দুয়ারাবাজার, ছাতক এইসব উপজেলার কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। কারণ এইসব উপজেলার সাথে যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা, এই সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু তীব্র স্রোতের কবলে একেবারে ভেঙে গেছে। কবে নাগাদ যে এই সড়কগুলো ঠিক হবে সেটার আসলে জনগণ এই নিয়ে উদ্বিগ্ন। তো সার্বিকভাবে বলা যায় যত দ্রুত সম্ভব যদি সড়কগুলো সংস্কার না করা হয় তাহলে কিন্তু দুর্ভোগ আরো বেড়ে যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা ক্ষয়ক্ষতির খবরাখবর। জাকির, আপনাকে ধন্যবাদ। জামালপুর এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যার খবর। 2 দফা বন্যায় বগুড়া এবং রংপুর কৃষি অঞ্চলে পাট সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 1 মাস ক্ষেতের ফসল পানিতে ডুবে থাকায় এর ভবিষ্যৎ অনিশ্চিত। তবে পানি নেমে যাবার পরপরই কৃষি পুনর্বাসনের কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জুনের শেষ সপ্তাহে শুরু হওয়া বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকার নদ নদীগুলোতে পানি বেড়ে গেলে চরাঞ্চলের পাশাপাশি বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে প্রায় 27,000 হেক্টর জমির ফসল ডুবে যায় সম্পূর্ণ। এই অবস্থায় জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 2 দফা বন্যায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা আর জয়পুরহাটে ফসলের ক্ষতি হয় অন্তত 280 কোটি টাকার। বন্যায় এবার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। শুধু রংপুর কৃষি অঞ্চলের 4 জেলাতেই পাটের ক্ষতি হয়েছে প্রায় 35 কোটি টাকার। এছাড়া অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলছেন চাষিরা। 4 বিঘা জমি পাট বসলাম, কাটি পানি, চতুর্মুখী পানি, আমার ঘরের মধ্যে 1 কুমড় পানি, শোল ফেল না খায় মারা যাচ্ছি। কামলা পাট দেই,
আমার কাছে ড্যাম আর শহরে পড়া বসা কোনো কাম কাজ কিছু নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চাষিদের ক্ষতিপূরণে পানি নেমে যাবার সাথে সাথেই পুনর্বাসনের কাজ শুরু হবে। কমিউনিটি বীজতলা, সেখান থেকে আমরা চারা উৎপাদন করব। এখানে আমাদের 50 একর জমির একটা সহায়তা দেওয়া হয়েছে। সেখানে আমরা 3333 জন কৃষককে প্রত্যেকে 1 বিঘা জমির চারা আমরা উৎপাদন করে দেব। কৃষি বিভাগ বলছে পানি উন্নয়ন বোর্ড দীর্ঘস্থায়ী বন্যার যে আশঙ্কার কথা জানিয়েছে তাতে ফসলের ক্ষতি আরও বাড়তে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বারবার মেরামতের পরও টিকছে না বরিশাল বিভাগের নদী রক্ষা বাঁধগুলো। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা। এই জন্য নদীর গতিপথ পরিবর্তনের পর বাঁধ নির্মাণের দাবি জনপ্রতিনিধিদের। অবশ্য বাঁধ সংস্কারে চলতি অর্থ বছরেও শতাধিক প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। নদীপথে বরিশালের প্রবেশদ্বার হিজলা। এই উপজেলার হরিনাথপুরে নদী রক্ষার বাঁধটি নির্মাণ করা হয় 1974 সালে। 4 বার সংস্কারের পরও বেহাল বাঁধটি। স্বাভাবিক জোয়ারেই পানি ঢুকছে ভাঙা অংশ দিয়ে। বাঁধ না থাকার কারণে অটাইমে পানি ঢোকে, যে সময় পানির দরকার না সেই সময় পানি ঢোকে। ভাতও লাগবো না, মাছও লাগবো না, আমাদের কোনো চাউল ডাইলের দরকার নাই, আমরা চাই বেরিবাদরা। বিভাগের 6 উপজেলায় বিভিন্ন বাঁধের 288টি জায়গায় এখন একই অবস্থা। বরিশালের হরিনাথপুর, বাউশিয়া, উলানিয়া, পিরোজপুরের কলাখালী কিংবা বরগুনার জয়ালডাঙ্গা সহ কয়েকটি এলাকার বাঁধের অবস্থা খুবই নাজুক। ব্লকে কাজ হয় না এখানে আমরা স্থায়ী বাঁধ দিলে আমরা বাঁচতে পারবো। কোনোরকম নদীটা বাঁধ দিলে আমরা একটা সুস্থ থাকতে পারি। এমন পরিস্থিতিতে খননের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করে নতুন বাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রিপেয়ার যে কাজটা হয় সেই কাজটা পোক্ত হয় না, তাতে আপনার আরও ব্যাঘাত ঘটে। যখন পানির তোরটা আসে, রিপেয়ারের যে কাজটুক হয় কাজটুক ভেসে যায়। যেটুকু আগে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেগুলো মেরামত করে টেকসই করা এবং নতুন করে ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা এবং ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তন করা। পানি উন্নয়ন বোর্ড বলছে বরিশাল বিভাগে গেল বছর বিভিন্ন বাঁধের প্রায় 100 কিলোমিটার অংশ মেরামত করা হয়েছে। চলতি অর্থ বছরেও রয়েছে 100টিরও বেশি প্রকল্প। কিছু স্থান আছে যেখানে হয়তো বাঁধ শিফট করা প্রয়োজন, রিটার্ড বাঁধ তৈরি করা প্রয়োজন, সেখানে হয়তো জনসাধারণ জমি দিতে চাচ্ছে না, অপারগতা প্রকাশ করতেছে। এরকম কিছু সমস্যার কারণে বেশ কিছু জায়গায় আমাদের বাঁধ নির্মাণ করা প্রয়োজন এবং সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভাগের 6 জেলায় মোট বাঁধ রয়েছে 3346 কিলোমিটার। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 759 কিলোমিটার, বাকিগুলো নদী রক্ষা ও উপকূলীয় বাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ইটনাই ধনু নদীতে নৌকাডুবে নিখোঁজ শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 9টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল। পুলিশ জানায় স্থানীয় ডুবুরিরা সকালে উদ্ধার অভিযান শুরু করে। 9টার দিকে প্রথমে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর উদ্ধার হয় শিশু হীরামণি এবং নববধূ সুমাইয়ার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় মাগুরি এলাকার ধনু নদীতে ডুবে যায় ইঞ্জিন চালিত নৌকাটি। এর মধ্যে 8 যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন সুমাইয়া, হাসান আলী এবং 5 বছর বয়সী শিশু হীরামণি। ঢাকার ধামরাইয়ে বাস এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে ধামরাইয়ের বাথুলিতে এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা আরিচা মহাসড়কের বাথুলিতে ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে মানিকগঞ্জগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান পিকআপ ভ্যানের চালক সহ 3 জন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পিকআপ ভ্যান এবং বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, তবে বাসের চালক এবং তার সহকারী পালিয়ে গিয়েছেন। সিলেট এবং যশোরে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতরাতে সিলেটের সুলতানপুর ইউনিয়নের অজ গ্রামে আব্দুল মান্নান মুন্নাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আহত হন 7 পুলিশ সদস্য। পরে ঘটনাস্থল থেকে আব্দুল মান্নান মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।
যশোরের কেশবপুরে 2 দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত মনিরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র এবং মাদক সহ 16টি মামলা রয়েছে। যথাযোগ্য মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা আগামী 3 মাস বর্ষা বাস পালন করেন। এ সময় তারা একটি নির্দিষ্ট বিহারে অবস্থান করে ধর্মচর্চা করেন। সকালে রাঙামাটি শহরের আনন্দ বিহারে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, পঞ্চশীল গ্রহণ করা হয়। সন্ধ্যায় রয়েছে হাজার প্রদীপ প্রজ্বলন এবং ফানুস ওড়ানো অনুষ্ঠান। করোনার প্রভাবে বিহারগুলোতে পুণ্যার্থীর উপস্থিতি ছিল কম। কার্তিক মাসে প্রবরণা পূর্ণিমার মাধ্যমে এই বর্ষাবাস সমাপ্ত হবে। ওই দিন থেকে মাসব্যাপী কঠিন চিবরদান অনুষ্ঠিত হবে। ঢাকা যশোর মহাসড়কের 2 পাশে গাছের চারা রোপণ করে নজর কেটেছেন কলেজ ছাত্র জাকারিয়া হোসেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত দীর্ঘ এই পথে সাইকেল যাত্রায় চলে তার বৃক্ষরোপণ অভিযান। তার লাগানো বিলুপ্ত প্রায় ফলদ, বনজ এবং ঔষধি গাছ পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলছেন বিশেষজ্ঞরা। 10 জুলাই ঢাকা থেকে গাছ লাগানো শুরু করেন শিক্ষার্থী জাকারিয়া হোসেন। এরপর সাইকেল চালিয়ে রওনা হন যশোরের উদ্দেশ্যে। গাছ লাগান মহাসড়কের 2 ধারে। পথে যখনই চারা শেষ হয়েছে তখনই কাছের কোনো নার্সারি থেকে তার সংগ্রহ করে রোপণ করেছেন। এভাবে অন্তত 3500 গাছের চারা রোপণ করেন তিনি। নিয়ে ঔষধি, বনজ, ফলজ এই 3 প্রকার গাছ নিয়ে আমি রওনা দিয়েছি যশোরের দিকে। যে রাস্তার 2 পাশে যে ফাঁকা স্থানগুলো আছে সেই ফাঁকা স্থানগুলোতে আমি এই বনজ ঔষধি গাছগুলো রোপণ করতে করতে আসছি যশোরের উদ্দেশ্যে। জাকারিয়ার এমন উদ্যোগে বৃক্ষরোপণে আগ্রহ দেখিয়েছেন অনেক তরুণ। এই যে ব্যক্তি পর্যায়ে এই ভদ্রলোক কষ্ট করে ঢাকা থেকে এসে রাস্তার পাশে গাছ লাগাচ্ছে, এটা সত্যি একটা ভালো উদ্যোগ। পরিবেশের জন্য খুবই ভালো হবে এবং অবশ্যই আমরা আমাদের দায়িত্ব হবে এটা সংরক্ষণ করা। ব্যতিক্রমী এই উদ্যোগটি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। রাস্তার পাশে যখন গাছ থাকবে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ, আমাদের পাখি কিংবা অন্য যে সমস্ত বনজ যে প্রাণীগুলো সেইগুলো এই ফলগুলো খেয়ে তারা একটা উদ্বুদ্ধ হবে, মানে বেঁচে থাকবে। চলতি মৌসুমে যশোরে অন্তত 10,000 গাছ লাগানোর লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছেন স্নাতক 2য় বর্ষের ছাত্র জাকারিয়া হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।